আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমের লিখিত যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি এর ১১তম পর্ব। ১৯৭৪ সালের বাকশাল গঠনের আগে আওয়ামী লীগ কোনোদিন একদলীয় শাসনের কথা বলেনি, বরং অধিক হারে বলেছে সংসদীয় গণতন্ত্রের কথা, সংসদের সার্বভৌমত্বের কথা, বলেছে মৌলিক অধিকার সংরক্ষণের কথা, বলেছে সংবাদপত্রের স্বাধীনতার কথা, বলেছে আইন শাসনের কথা। জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আতাউর রহমান খান, অলি আহাদ, এমনকি মোজাফফর আহমদ পর্যন্ত ঘোষণা করেছিলেন সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়। মাওলানা ভাসানী নিরন্তর প্রতিবাদ করেছেন এই সরকারের গণবিরোধী নীতির, নিষ্পেষণের দলীয় দুর্নীতির। আতাউর রহমান খান চতুর্থ সংশোধনীর আগ পর্যন্ত প্রতিবাদ করেছেন, কিন্তু মোজাফফর আহমেদ ৪-৪-৭৩ তাদের কাউন্সিল অধিবেশনে সংসদীয় গণতন্ত্রের শপথ ঘোষণা করলে ১৯৭৩ সাল থেকেই মূলত একদলীয় স্বৈরাচারী আওয়ামী লীগের আশ্রয় নিয়েছিলেন। ৭৩ সালের ৩০শে এপ্রিল ভাসানী ন্যাপের সহসভাপতি ডক্টর আলিম আল রাজি পল্টনের এক জনসভায় অভিযোগ করেন যে বিরোধী দলগুলোর ওপর সরকার নির্যাতন চালাচ্ছেন, রাজনৈতিক কর্মী ও নেতাদের বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য আটক রাখছে। তিনি বিনা বিচারে আটক সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবি করেন। একই অভিযোগ করে জাসদ, একই অভিযোগ করেন তৎকালীন জাতীয় লীগের অলি আহাদ। এই সময় ১৯৭৩ সালের ১৫ই মে মজলুম জননেতা মাওলানা ভাসানী দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও সরকারি নির্যাতনের বিরুদ্ধে অনশন ধর্মঘট শুরু করেন। একই সময় ১৭ই মে মুজিববাদী ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন মিলে গঠন করে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। এটাই বাকশালের সঙ্গে মস্কোপন্থী কমিউনিস্টদের বিলীন হয়ে যাওয়ার প্রথম আলামত। মাওলানার অনশনকে কেন্দ্র করে তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক সহ আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, হবুমন্ত্রীরা মাওলানা ভাসানীকে আরও এক দফা সাম্রাজ্যবাদের এজেন্ট, রাজাকারদের দালাল এবং দেশের স্বাধীনতা নস্যাৎ করার চক্রান্তকারী বলে অভিহিত করতে শুরু করেন। মাওলানা ভাসানীর ডাকে ২১শে মে সারা দেশে পূর্ণ হরতাল পালিত হয়। ভাসানী ন্যাপের তদানীন্তন নেতা কাজী জাফরের অভিযোগ অনুযায়ী হরতালকে বানচাল করার জন্য ঢাকা শহরের বিভিন্ন স্থানে মুজিববাদীরা সশস্ত্র হামলা চালিয়েছিল। মাওলানা যখন সাধারণ মানুষের অর্থনৈতিক আর রাজনৈতিক মুক্তির দাবি নিয়ে অনশন করে যাচ্ছেন, ঠিক সেই সময় ২২শে মে ঐক্যজোটের প্রথম সভা অনুষ্ঠিত হলো। আওয়ামী লীগ, মুজাফফর ন্যাপ, মনি সিংয়ের কমিউনিস্ট পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও ছাত্র ইউনিয়ন মিলে। উল্লেখ্য, এরা সবাই পরে বাকশালে বিলীন হয়ে গিয়েছিল। বায়তুল মোকাররমে অনুষ্ঠিত এক সভায় তাদের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাতের ষড়যন্ত্রকারী চীন, মার্কিন ও পাকিস্তানের দালালদের প্রতিহত করার সংকল্প ঘোষণা করা হয়। বক্তারা সমাবেশে মাওলানা ভাসানীর অনশনকে মূলধন করে রাষ্ট্রবিরোধী ব্যক্তিরা তৎপরতা শুরু করেছে বলে সোচ্চার দাবি তোলেন। এই সভায় মোজাফফর আহমেদ বলেন, অনেকে সরকারের বিরোধিতা করছে এই কারণে যে পাকিস্তান ভাঙা হয়েছে, কেউ কেউ আবার শিল্প জাতীয়করণের জন্য সরকারের বিরোধিতা করছে। আমরা এদের সঙ্গে একমত নই। এছাড়া যে গণতন্ত্রে দেশের সার্বভৌমত্ব খর্ব হয় এবং মজলুম জনতার মুক্তি আসে না, সেই গণতন্ত্রকে আমরা পদাঘাত করি। কমিউনিস্ট পার্টির প্রধান মনি সিং বলেন, মাওলানার অনশন খাদ্য অভাবের জন্য নয়, দেশকে বিপাকে ফেলার জন্য। এই সময়ে রক্ষী বাহিনীর নির্যাতন ক্রমান্বয়ে বাড়তে থাকে। জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ বাধে বিভিন্ন স্থানে। শহরবাসীরা ওইসব হামলায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। ৮ই জুন মাইজদিতে জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ ঘটে। ৯ই জুন ওই হামলা ও রক্ষী বাহিনীর নির্যাতনের প্রতিবাদে হরতাল পালিত হয়। এর পেছনে কোনো রাজনৈতিক উস্কানি ছিল না। ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার তদন্ত করার জন্য মাইজদি যেতে বাধ্য হন। তারপর ১০ই জুন ৭৩ স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিল ঘোষণা করেন, মাইজদির ঘটনার জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সে খবর কোথাও ছাপা হয়নি। আজ অবধি জানতে পারেননি এদেশের নির্যাতিত জনগণ সেখানে কি ঘটেছিল। ১০ই জুন বায়তুল মোকাররমে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির এক সভায় দলীয় প্রধান জনাব মনি সিং উচ্চকণ্ঠে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ, মাওবাদী, চীনের নেতৃত্ব এবং তাদের দেশীয় সহযোগী ভাসানী ন্যাপ, উগ্রপন্থী জাসদ, মুসলিম লীগ ও
ও জামায়াতপন্থীরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে। এরপর 1973 সালের 19 জুন ঢাকার প্রশাসন কর্তৃপক্ষ এক ঘোষণায় নির্দেশ জারি করেন, শহরে বিনা অনুমতিতে মাইক ব্যবহার করা যাবে না। মাইক ব্যবহারের ওপর এই নিষেধাজ্ঞা ছিল সুস্পষ্টভাবে বিরোধী দলের জনসভার ওপর। মুজাফফর ন্যাপ বা সিপিপি এর কোনো প্রতিবাদ করেনি, বরং 24 জুন মুজাফফর ন্যাপের সভায় অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, তার দল বাস্তব অবস্থাতে নিজেদের দায়িত্ব এড়িয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের রাজনীতিতে বিশ্বাস করে না। ওই জনসভাতেও তিনি মজলুম জননেতা মাওলানা ভাসানীকে সাম্রাজ্যবাদের চর বলে অভিহিত করেন। ইতিমধ্যে মজুতদারি, চোরাচালানি, দুর্নীতিতে ছেয়ে যায় দেশ। রক্ষী বাহিনীর হামলা ও হত্যা বাড়তে থাকে। 1973 সালের 27 জুন পরিকল্পনা কমিশনের হিসাব অনুসারে দেখা গেল যে 72 সালের তুলনায় দ্রব্যমূল্য 400 গুণ বেড়েছে। এই সময় 29 জুন চট্টগ্রামে ঘটে এক চমকপ্রদ ঘটনা। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি বাসের উপর রক্ষী বাহিনীর গুলিবর্ষণে নিহত হয় এক কর্মচারী, গুরুতর আহত হয় 2 জন শ্রমিক। ইস্টার্ন রিফাইনারির একটি বাস কর্মচারীদের রিফাইনারিতে নিয়ে যাবার পথে রক্ষী বাহিনীর একটি ট্রাককে ওভারটেক করে। এই কারণে রক্ষী বাহিনীর ক্রুদ্ধ সদস্যরা একটি রেল ক্রসিংয়ের মুখে ওই গাড়ি ঘেরাও করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এমনই সামান্য ছুতাতে রক্ষী বাহিনী নির্বিচারে হত্যা করতে থাকে স্বাধীন এই দেশের সাধারণ মানুষকে। এই সময় দৈনিক বাংলার সহকারী সম্পাদক নির্মল সেন অনিকেত মার্চের নির্বাচনের কদিন পরে লিখেছিলেন, আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, শীর্ষক একটি উপসম্পাদকীয় নিবন্ধ লেখায় তিনি এক সপ্তাহের একটি ঠিকুজি তুলে ধরেন 13টি হত্যাকাণ্ডের। এই সম্পর্কে তিনি বলেছিলেন যে এই খবর সব খবর নয়, সব খবর সংবাদপত্রে পৌঁছে না, সব খবর পৌঁছায় না থানায়। দূর দূরান্ত থেকে কে দেয় কার খবর, আর দিতে গেলে জীবনের যে ঝুঁকি আছে সেই ঝুঁকি নিতেই বা কজন রাজি। এই নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদ করে নির্মল সেন জানতে চেয়েছিলেন, 1. 1972 সাল হতে আজ পর্যন্ত অনুষ্ঠিত কয়টি হত্যাকাণ্ডের কিনারা হয়েছে? 2. কয়জন হত্যাকারী গ্রেফতার হয়েছে? 3. কটি গাড়ি হাইজ্যাক হয়েছে? সেই হাইজ্যাকার কারা? কি তাদের পরিচয়? কি তাদের ঠিকানা? 4. কারা গ্রেফতার হয়েছে? 5. পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রায় অভিযোগ করা হয় যে অভিযুক্তদের ধরা হলে ফোনের জন্য তাদের মুক্তি দিতে হয়। এই অভিযোগ কতটুকু সত্য? এই ফোন কারা করে থাকেন? তিনি বলেন, খুঁজে দেখতে হবে এই হত্যাকারীরা কাদের প্রশ্রয়ে বেড়ে উঠেছে, নইলে দিনের পর দিন হত্যা রাহাজানির খবর বের হয়, অথচ একটি অপরাধীরও শাস্তি হয় না। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কি করে? এই প্রশ্ন শুধু নির্মল সেনেরই ছিল না, এই প্রশ্ন ছিল দেশের জনগণেরও। আওয়ামী লীগ সরকার এই প্রশ্নগুলোর কোনো জবাব দিতে পারেনি। চট্টগ্রামের রিফাইনারি কর্মচারীদের ওপর গুলি বর্ষণের অকারণে হত্যার জন্য রক্ষী বাহিনীর কেউ সাজা পায়নি। উপরন্তু 1973 সালের 27 জুলাই প্রেসিডেন্টের অগণতান্ত্রিক 50 নং ধারা অনুযায়ী রক্ষী বাহিনীকে দেয়া হলো নতুন ক্ষমতা। তাতে জাতীয় রক্ষী বাহিনীর ডেপুটি লিডার ও তার উপরস্থ সকল অফিসারকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া অপরাধ করেছে সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার ও তল্লাশির ক্ষমতা দেয়া হয়। 20 জুলাই ভাসানী ন্যাপের ডাক্তার আলিম আল রাজি প্রেসিডেন্টের 50 নং আদেশ বাতিলের দাবি করেন। তিনি ওই ধারার যথেচ্ছা প্রয়োগ করে বিরোধীদের বিনা বিচারে অনির্দিষ্টকাল আটক রাখা হচ্ছে। 15ই আগস্ট বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওই ধারার প্রতিবাদ করেন। এমনকি 1973 সালের 18ই অক্টোবরে সংসদ আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত ইত্তেফাক সম্পাদক মণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনও প্রেসিডেন্টের 50 নং অধ্যাদেশের প্রতিবাদ করে সংবাদপত্রে এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, এই আইন গ্রেফতারের বিধান আছে, কিন্তু জামিনের বিধান নেই। ফলে আইনের শাসনের প্রতি মানুষের বিদ্বেষই প্রধান হয়ে উঠেছে এবং এর ফলে অনেকেই দুষ্কৃতিকারী হচ্ছেন। দেশে 50 নং অধ্যাদেশের যথেচ্ছা ব্যবহার হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনিও 50 নং অধ্যাদেশের সংশোধনী দাবি করেন। কিন্তু সবচেয়ে বিস্ময়কর হচ্ছে, এত বড় একটি অগণতান্ত্রিক কালাকানুনের বিরুদ্ধে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও মুজাফফর ন্যাপ একটি শব্দ উচ্চারণ করেনি। এরপর 1973 সালের 29 আগস্ট দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অন্নবস্ত্রের দাবিতে কালাকানুন রোধ ও নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশব্যাপী হরতাল ডাক দেন। তার কদিন আগ থেকে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ বিবৃতি দিয়ে জনসাধারণের প্রতি
এই জনবিরোধী হরতাল প্রতিহত করার আহ্বান জানান। ত্রিদলীয় ঐক্যজোটের সভায় হরতালের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করা হয়। পঙ্কজ ভট্টাচার্য বলেন, জাসদ ও ভাসানী ন্যাপ বাংলাদেশকে মার্কিন পদানত করতে চায়, কিন্তু সরকারি পদক্ষেপের সব চেষ্টার ফলেও হরতাল পুরোপুরি সফল হলো। হরতালের দিন ঐক্যজোটের লোকেরা সশস্ত্র হামলার মাধ্যমে হরতালকে বানচাল করার প্রয়াস চালায়। তার বিবরণ পরদিন কিছু কিছু কাগজে ছাপা হয়। এভাবে গণতন্ত্রকে বিকলাঙ্গ করার ব্যবস্থা চূড়ান্ত করা হয়। 1973 সালের 15 সেপ্টেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়। 20 সেপ্টেম্বর অধিবেশনে সংসদ নির্যাতনমূলক আটক আইন প্রণয়নের ক্ষমতা দেয়া হয়। প্রেসিডেন্টকে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা প্রদান করা হয়। সংসদের সকল বিরোধী ও দলীয় সদস্য এই সময় ওয়াকআউট করেন। দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল যখন দাবি করছে যে প্রেসিডেন্টের 50 নং ধারায় বহুত লোককে গ্রেফতার করা হচ্ছে, আওয়ামী লীগ সদস্যরাও যখন এ কথার সত্যতা স্বীকার করেছিলেন, সেই সময় 4 অক্টোবর সংসদে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মালেক উকিল বলেন যে রাজনৈতিক কারণে কাউকে আটক করা হয়নি। এদিকে 29 সেপ্টেম্বর জনাব উকিল ঘোষণা করেন, থানায় থানায় দুর্বৃত্তের তালিকা তৈরি হচ্ছে, সারা দেশ থেকে দুষ্কৃতিকারীদের উৎখাত করা হবে। তার কদিন পর 12 অক্টোবর বিরোধী দলগুলো অভিযোগ করে যে থানায় থানায় রক্ষী বাহিনী বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীদের হয়রানি করছে। এরপর 14 অক্টোবর ত্রিদলীয় ঐক্যজোটের মনি মুজাফফর আওয়ামী লীগ ঘোষণাপত্র প্রকাশিত হয়। তাতে বলা হয়, 4 রাষ্ট্রীয় মূলনীতির ভিত্তিতে দেশ গঠন, দেশের সংহতি ও স্বাধীনতা রক্ষা, দুষ্কৃতিকারী, চোরাকারবারি, মুনাফাখোর, মজুদ্দার, সাম্রাজ্যবাদের দোসর, স্বাধীনতার শত্রুদের উৎখাত করার ক্ষেত্রে এই 3টি দল ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে যাবে। জোটের কেন্দ্রীয় কমিটিতে আওয়ামী লীগের সদস্য থাকবে 11 জন, মুজাফফর ন্যাপের 5 জন এবং মনি সিংয়ের কমিউনিস্ট পার্টির 3 জন। 15 অক্টোবর ন্যাপের মুজাফফর আহমদ ঢাকায় ভারতীয় হাইকমিশনার মিস্টার সুবিমল দত্তের সঙ্গে দেখা করে ভারত বাংলাদেশ সম্পর্ককে জোরদার করার বিষয়ে আলোচনা করে। 21 অক্টোবর ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। তাতে আওয়ামী লীগের জনাব জিল্লুর রহমান আহ্বায়ক হন। মুজাফফর আহমদ ও মনি সিং থাকেন ওই কমিটিতে। ইতিমধ্যে 18 অক্টোবর জাতীয় লীগের জনাব আতাউর রহমান অভিযোগ করেন যে দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে বিরোধী দলীয় কর্মীদের ওপর পুলিশ ও রক্ষী বাহিনী নির্যাতন চলছে, সরকার অস্ত্র দিচ্ছে, এটা উদ্বেগজনক। এই পদক্ষেপ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। জাতীয় সমাজতান্ত্রিক দল 21 অক্টোবর অভিযোগ করে যে রক্ষী বাহিনী তাদের রাজবাড়ী জেলা শাখার সম্পাদককে গ্রেফতার করে পিটিয়ে অজ্ঞান করে রেখেছে। 24 অক্টোবর তারা অভিযোগ করেন যে বাগমারার জাসদ নেতাকে রক্ষী বাহিনী খুন করেছে। একই অভিযোগ করে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ঐক্যজোটের মুজাফফর ন্যাপ। 16 অক্টোবর পাবনার ছাত্র ইউনিয়ন নেতাকে রক্ষী বাহিনীর গ্রেফতারের তীব্র নিন্দা করে জেলা ন্যাপ কমিটি একটি বিবৃতি দেন। 2 নভেম্বর মুজাফফর ন্যাপের সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন যে তার কর্মীদের ওপর রক্ষী বাহিনীর হামলা, হত্যা, নির্যাতন চলছে। তিনি বলেন, 1 নভেম্বর সুনামগঞ্জ মহকুমার ন্যাপ প্রধান বঙ্কু দাসকে রক্ষী বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। পীরগাছার ন্যাপ কর্মীদের নির্বিচারে মারধর করা হয়েছে। 30 অক্টোবর নাটোরের ন্যাপ কর্মীকে রক্ষী বাহিনী অপহরণ করেছে। সেই সঙ্গে পঙ্কজ ভট্টাচার্য অনুনয় করেন যে এদের উপর হামলা হলে সমাজতন্ত্রের শত্রুদেরই শক্তি বৃদ্ধি পাবে। 73 সালের 25 অক্টোবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মালেক উকিল জানান, গ্রামরক্ষী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক সদস্যকে একটি করে শর্টগান দেওয়া হবে। কাজের মেয়াদ শেষ হলে এসব অস্ত্র থানায় জমা দেওয়া হবে। তিনি আরও পরিষ্কার করে বলেন, এই ব্যাপারে মহকুমা হাকিমের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রভাবশালী ও নেতৃত্বস্থানীয় ব্যক্তি এবং এমপির সাথে আলোচনা করে গ্রামরক্ষী দল গঠনের জন্য ওসির প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এরপর 29 নভেম্বর সরকারের অস্ত্র সংক্রান্ত এক ঘোষণায় বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রীগণ, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদ সদস্যরা লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ অস্ত্র নিজেদের কাছে রাখতে পারবেন। এর বৈধতার প্রশ্ন ছাড়াও এই সিদ্ধান্ত থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছিল। 12 নভেম্বর নজিরবিহীনভাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কংগ্রেস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ মুজিব স্বয়ং। সেখানে মনি সিং বলেন, ঐক্যজোটের ঘোষণায় যাদের শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে, ভাসানী ন্যাপ ও জাসদ সহ
আমরা যদি ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে সংগ্রামে সফলতা লাভ করতে পারি তাহলে দেশে বিপ্লবের বিরাট অগ্রগতি ঘটবে। এটি আমাদের ঐতিহাসিক কর্তব্য। 7ই ডিসেম্বর ত্রিদলীয় ঐক্যজোট ঘোষণা করে সমাজতন্ত্রের পথ বাধামুক্ত করা হবে। সরকারের নীতিসমূহ বাস্তবায়ন প্রতিটি দেশপ্রেমিকের কর্তব্য। ইতিমধ্যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিরও আরও অবনতি ঘটে। সরকারি প্রশাসকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে। অবাধ লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে জনগণ। আকাশচুম্বী দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার সীমা ছাড়িয়ে যায়। 4 মাসে সরকার 63 কোটি টাকা ছাড়ে বাজারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই অবস্থায় 1973 সালের 15ই ডিসেম্বর ঘটে ব্যাংক ডাকাতির প্রচেষ্টায় এক চমকপ্রদ ঘটনা। দুষ্কৃতিকারীদের সাথে গুলি বিনিময়ের পর পুলিশ 6 জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে। তাদের মধ্যে একজন ছিলেন প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। পরে অবশ্য পুলিশ জানায় দুষ্কৃতিকারীদের তাড়া করার সময় এরা আকস্মিকভাবে গুলিবিদ্ধ হন। 12ই ডিসেম্বরের মধ্যে সরকার রেল, পাটকল, বিদ্যুৎ, বিআরটিসি, স্বাস্থ্য দপ্তর, নৌপরিবহন সংস্থা প্রভৃতি স্থানে শ্রমিকদের ধর্মঘট নিষিদ্ধ করে দেয়। এই সময় পাট গুদামে প্রায় আগুন লাগা প্রতিদিনের খবরের রূপ নেয়। কোটি কোটি টাকার পাট পুড়িয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ এমপি শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান বলেন, রাষ্ট্রায়ত্ত খাতকে ব্যর্থ করে দেবার জন্য মালিকরা পাট পোড়াচ্ছে। এই অবস্থায় 24শে ডিসেম্বর 73 প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরীকে বিদায় নিতে হয়। তিনি প্রচলিত নিয়মকানুন ভেঙে স্পিকারের কাছে তার পদত্যাগপত্র না দিয়ে প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র পেশ করেন। পদত্যাগপত্রে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে লেখেন, আপনার সঙ্গে আলোচনার পর এবং জরুরি জাতীয় স্বার্থে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি। তারপর স্পিকার মাহমুদুল্লাহ প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। 1973-এর শেষের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার কমলাপুরে এক জনসভায় বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজন বোধে আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর হাতে অস্ত্র দেয়া হবে। কত অস্ত্র এইসব বাহিনীর হাতে দেয়া হয়েছিল সেটি আজ অবধি দেশবাসী 30,000-এরও বেশি দেশপ্রেমিকের প্রাণের বিনিময়ে জানতে পারেনি। বাকশালে প্রাথমিক পর্ব 1973 সালের মধ্যেই সম্পন্ন হয়। 1974 সালে শুরু হয় এর ব্যাপক প্রস্তুতি পর্ব। 74 সালের 13ই জানুয়ারি জাসদ ঘোষণা করে যে 20শে জানুয়ারি পল্টনে তারা সমাবেশ করবে। উক্ত জনসভা ভণ্ডুল করতে আওয়ামী লীগ ও একই দিনে পল্টনে জনসমাবেশ ডাকে। এই নিয়ে প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয়। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশে 14ই জানুয়ারি থেকে শহরে 144 ধারা জারি করেন। পরে তা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেয়া হয়। 20শে জানুয়ারি রাজশাহীতে 144 ধারা জারি করা হয়। 14ই জানুয়ারি জাসদ এই 144 ধারা জারির তীব্র প্রতিবাদ করে এবং এই ধারা প্রত্যাহারের দাবি জানায়। 16ই জানুয়ারি জাসদের ঢাকা নগর শাখার সহ সম্পাদক অপহৃত হন। 18ই জানুয়ারি জাসদ 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে। পুলিশ কাঁদুনে গ্যাস ছাড়ে, লাঠিচার্জ করে এবং বহু কর্মীকে গ্রেফতার করে। জাসদের ডাকে 20শে জানুয়ারি 74 সারা দেশে ধর্মঘট পালিত হয়। ওই দিন বিকালে তারা এক বিরাট জঙ্গি মশাল মিছিল রাজধানীর রাজপথে বের করে। সকাল থেকেই বিপুল সংখ্যক রক্ষী বাহিনী মোতায়েন করা হয়। তারা মিছিলের ওপর বর্বরোচিত হামলা চালায়। পরদিন এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়, মিছিলকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু ওই প্রেস নোটের পাশে দৈনিক ইত্তেফাক সচিত্র খবর পরিবেশন করে যে 50 ব্যক্তি আহত হয়েছে এবং 2 জনের অবস্থা গুরুতর। চিত্রে দেখা যায় আওয়ামী সরকারের রক্ষী বাহিনী বাইতুল মোকাররমের ভেতর গিয়ে আশ্রয় গ্রহণকারীদের উপর হামলা চালাচ্ছে। জাসদ দাবি করে ওই দিন তাদের 1000-এরও বেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। 2রা ফেব্রুয়ারি জাসদের সহসভাপতি অজ্ঞাতনামা ব্যক্তির গুলিতে নিহত হন। এই সময় 1974 সালের 15ই জানুয়ারি জাতীয় সংসদের অধিবেশন বসে। সংসদের স্পিকার হন জনাব আব্দুল মালেক উকিল। এই অধিবেশনে মোহাম্মদুল্লাহকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেন। 28শে জানুয়ারি আব্দুল মালেকের স্পিকারিত্বের সময় প্রথম যে আইনটি তিনি কণ্ঠ ভোটে পাশ করেন তা ছিল রক্ষী বাহিনী আইন। বিলটি ছিল চরমভাবে গণবিরোধী এবং এতে রক্ষী বাহিনীর অফিসারদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার, তল্লাশি ও আটক করার ক্ষমতা দান করা হয়। বিরোধী দলের সদস্যরা এর প্রতিবাদে ওয়াকআউট করেন। বিলটি উত্থাপন করেন তৎকালীন তথ্যমন্ত্রী জনাব তাহির উদ্দিন ঠাকুর। বিরোধী দলের সদস্যদের ওয়াকআউটের তীব্র নিন্দা ও সমালোচনা করেছিলেন তিনি। 73 সালের শুরু থেকেই গ্রামে গ্রামে চলে রক্ষী বাহিনীর বর্বর, নিষ্ঠুর ও পৈশাচিক অভিযান। মুজিব আমলের স্বৈরাচার ও বিরোধী নির্যাতনের একটি দলিল
আত্মগোপনকারী কমিউনিস্ট নেতা শান্তি সেনের স্ত্রী শ্রীমতী অরুণা সেনের বিবৃতি। অরুণা সেন রানী সিংহ ও হনুফা বেগমের ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার রামভদ্রপুর গ্রাম থেকে রক্ষী বাহিনী ধরে নিয়ে যায়, কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি, তাদেরকে কোনো আদালতেও হাজির করেনি। ঢাকায় বিভিন্ন পত্রপত্রিকায় এই নিয়ে অনেক লেখালেখি হয় এবং পরে সুপ্রিম কোর্টে তাদের পক্ষে রিট আবেদন করার পর কোর্টের নির্দেশে তাদেরকে আদালতে হাজির করা হয়। মামলার শুনানির সময় সরকার তাদের বিরুদ্ধে কোনো প্রমাণযোগ্য অভিযোগ আনতে অক্ষম হওয়ায় সুপ্রিম কোর্ট অবিলম্বে তাদের 3 জনকেই বিনা শর্তে মুক্তিদানের নির্দেশ দেন। অরুণা সেন ও অন্যান্যদের পক্ষে এই মামলা পরিচালনা করছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মুক্তি পাবার পর আওয়ামী লীগ সরকারের অন্যায় নির্যাতনের স্বরূপ প্রকাশের জন্য শ্রীমতী অরুণা সেনের সংবাদপত্রে একটি বিবৃতি দেন। তিনি বলেন, গত 17ই আশ্বিন রক্ষী বাহিনীর লোকেরা আমাদের গ্রামের ওপর হামলা করে। ওই দিন ছিল দুর্গাপূজার দ্বিতীয় দিন। খুব ভোরে আমাকে গ্রেফতার করে, গ্রামের অনেক যুবককে ধরে বেদম মারপিট করে। লক্ষণ নামের একটি কলেজ ছাত্র ও আমাকে ধরে তারা নড়িয়া রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়, যেখানে আমাদের জিজ্ঞাসা করে আমার স্বামী শান্তি সেন, পুত্র চঞ্চল সেন কোথায়। বলে তারা রাষ্ট্রদ্রোহী, তাদের ধরিয়ে দিন। আরও জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তারা আমাকে ছেড়ে দেয়। লক্ষণকে সেদিন রেখে পরের দিন ছেড়ে দেয়। সে যখন বাড়ি ফেরে দেখি বেদম মারের ফলে সে গুরুতর রূপে আহত ও অসুস্থ হয়ে পড়ে। 4-5 দিন পর আবার তারা আমাদের গ্রামের উপর হামলা চালায়, অনেক বাড়ি তল্লাশি করে, অনেককে মারধর করে। কৃষ্ণ ও ফজলু নামের 2 জন যুবককে তারা মারতে মারতে নিয়ে যায়। আজও তারা বাড়ি ফিরে আসেনি। তাদের আত্মীয়রা ক্যাম্পে গিয়ে তাদের খোঁজ করলে বলে দেওয়া হয় তারা সেখানে নেই, তাদেরকে খুন করে গুম করে ফেলা হয়েছে বলেই মনে হয়। এরপর মাঝে মাঝেই তারা গ্রামে এসে যুবক ছেলেদের খোঁজ করত। গত 3রা ফেব্রুয়ারি 1974-এর রাতে রক্ষী বাহিনী এসে সম্পূর্ণ গ্রামটিকে ঘিরে ফেলে। ভোরে আমাকে ধরে নদীর ধারে নিয়ে গেল। সেখানে দেখলাম গ্রামের উপস্থিত প্রায় অধিকাংশ সক্ষমদেহী পুরুষ, এমনকি বালকদের পর্যন্ত এনে হাজির করা হয়েছে। আওয়ামী লীগের থানা সম্পাদক হোসেন খাঁ সবকিছুর তদারকি করছে। আমার সামনে রক্ষী বাহিনী উপস্থিত সকলকে বেদম মারপিট শুরু করে। শুনলাম এদের ধরতে গিয়ে বাড়ির মেয়ে ছেলেদেরও তারা মারধর করে এবং অনেক ক্ষেত্রে অশালীন আচরণ করেছে। এরপর আমাকে রক্ষী বাহিনীর কমান্ডার হুকুম করলো পানিতে নেমে দাঁড়াতে, সেখানে নাকি আমাকে গুলি করা হবে। আমি নিজেই পানির দিকে নেমে গেলাম। ওরা রাইফেল উঁচিয়ে তাক করলো গুলি করবে বলে, কিন্তু পরস্পর কী সব বলাবলি করে রাইফেল নামিয়ে নিল। আমি কাদা পানিতেই দাঁড়িয়ে থাকলাম। কমান্ডার গ্রেফতার করা সবাইকে হিন্দু মুসলমান 2 কাতারে ভাগ করে দাঁড় করালো। মুসলমানদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলল, মাওলানারা আমাদের দুশ্মন, তাদের ক্ষমা করা হবে না। তোমরা মুসলমানরা মাওলানাদের সাথে থেকো না, তোমাদের এবারের মতো মাফ করে দেওয়া হলো। এই বলে কলিমুদ্দিন ও মুস্তাফা নামের 2 জন মুসলমান যুবককে রেখে বাকি সবাইকে একটা বেতের বাড়ি দিয়ে বলল, ছুটে পালাও। তারা ছুটে পালিয়ে গেল। আমার পাক বাহিনীর কথা মনে পড়ল। তারাও বিক্ষুব্ধ জনতাকে বিভক্ত করতে এমনইভাবে সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছিল। পার্থক্য শুধু তারা ধর্মের নামে সাম্প্রদায়িকতার আশ্রয় নিত, আর এই ধর্ম নিরপেক্ষতার ধ্বজাধারীরা ভণ্ডামির আশ্রয় নিচ্ছে। আমাকে ছেড়ে দিয়ে ওরা কলিমুদ্দিন ও মোস্তফা সহ 20 জন হিন্দু যুবককে নিয়ে রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো। 3 জন ছাড়া এরা সবাই পেশায় জেলে, মাছ ধরে কোনো রকমে তারা জীবিকা নির্বাহ করে। তাদের আত্মীয় স্বজনরা সব আকুল হয়ে কান্নাকাটি করতে লাগলো। সে এক হৃদয় বিদারক দৃশ্য। সন্ধ্যার সময় কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দনাথ ও হরিপদ ঘোষ ছাড়া বাকি সবাই গ্রামে ফিরে এলো। আমি গেলাম তাদের দেখতে। দেখলাম তারা সবাই চলতে অক্ষম, সর্বাঙ্গ ফুলে গেছে তাদের, বেত ও বন্দুকের দাগ শরীর কেটে বসে গেছে, চোখ মুখ ফোলা, হাতে পায়ের গিরোতে রক্ত জমে আছে। তাদের কাছে শুনলাম সারা দিন দফায় দফায় তাদের চাবুক মেরেছে, গলা ও পায়ের সঙ্গে দড়ি বেঁধে পানিতে বারবার ছুঁড়ে ফেলে ডুবিয়েছে। পিঠের নিচে ও বুকের উপর পা দিয়ে দুদিক থেকে 2 জন লোক তাদের উপর উঠে দাঁড়িয়েছে, মই দিয়ে ডলেছে। এদের অনেককেই আত্মীয়রা বয়ে এনেছে। এদের অবস্থা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। ভাবলাম যারা দিনরাত্রি পরিশ্রম করেও একবেলা পেট পুরে খেতে পায় না, অনাহার দুঃখ দারিদ্র্যের জ্বালায় আজ অর্ধমৃত, তাদের মরার উপর খাড়ার ঘাড় অবসান কবে হবে? যে শাসকরা মানুষের সামান্য প্রয়োজন ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারছে না,
চুরি ডাকাতি, রাহাজানি, শোষণ, নির্যাতন যারা বন্ধ করতে পারছে না, তারা কোন অধিকারে আজ নিঃস্ব মানুষের উপর চালাচ্ছে এই বর্বর নির্যাতন? অবশেষে চরম নির্যাতন আমার উপরও নেমে এলো। 6 ফেব্রুয়ারির রাতে ভোর না হতেই রক্ষী বাহিনী ঘুম থেকে আমাকে তুলল। আমাকে বাড়ির বাইরে নিয়ে এলে দেখলাম রানীও রয়েছে। আমাদের নিয়ে তারা 2 মাইল দূরে ভেদরগঞ্জ রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো। রাস্তায় তারা রানীর প্রতি নানা রকমের অশ্লীল উক্তি করছিল। ক্যাম্পে পৌঁছে দেখলাম সেখানে কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দনাগ এবং হরিপদ রয়েছে। বুঝতে পারলাম তাদের উপর চরম দৈহিক নির্যাতন করা হয়েছে। বিশেষ করে কলিমুদ্দিন ও মোস্তফাকেই বেশি অসুস্থ দেখলাম। কলিমুদ্দিন ও মোস্তফা 2 ভাই, এদের সংসারে আর কোনো সক্ষম ব্যক্তি নেই। অপরের জমিতে চাষ করে ওরা কোনো রকম জীবিকা নির্বাহ করে। এরা বিবাহিত ও ছোট ছোট ছেলে মেয়ের জনক। আমরা ক্যাম্পে আসতেই অনেক রক্ষী বাহিনী এসে আমাদের ঘিরে দাঁড়ালো। কেউ অশ্লীল মন্তব্য করলো, কেউ চুল ধরে টানে, কেউ চর মারে, কেউ খোঁচা দেয়। এমন সব বর্বরতা। কিছুক্ষণ পর আমাদের রোদের মধ্যে বসিয়ে রেখে তারা চলে গেল। সন্ধ্যায় আমাকে উপরে দোতলায় নিয়ে গেল। কিছুক্ষণ পরেই শুনলাম রানীর হৃদয় বিদারী চিৎকার। প্রায় আধা ঘন্টা পর আর্তনাদ স্তিমিত হয়ে থেমে গেল। নিস্তব্ধ রাতের অন্ধকার ভেদ করে ভেসে আসছিল বেতের সপাং সপাং শব্দ আর পাশবিক গর্জন। রানীকে যখন এনে তারা কামরার মধ্যে ফেলল, রাত্রি তখন কত জানি না। রানীর অচৈতন্য দেহ তখন বেতের ঘায়ে ক্ষত বিক্ষত, রক্ত ঝরছে। জ্ঞান ফিরলে রানী পানি চাইল। আমি তাকে পানি খাওয়ালাম। রানী আস্তে আস্তে কথা বলতে পারল। রাত্রি তখন ভোর হয়ে এসেছে। রানীর মুখে শুনলাম উপরে ভেদরগঞ্জ ও ডেমুডার আওয়ামী লীগ সম্পাদকরা এবং ওই 2 স্থানের ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিল। তারা শান্তি সেন ও চঞ্চলকে ধরিয়ে দিতে বলে এবং অস্ত্র কোথায় আছে জিজ্ঞাসা করে। রানী কিছুই জানি না বলায় তাকে এমন সব অশ্লীল কথা বলে যা কোনো সভ্য মানুষের পক্ষে বলা তো দূরের কথা, কল্পনাও করা সম্ভব নয়। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ ও গালিবর্ষণের পর ভেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার বেত নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতারি এমন পেটাতে থাকে যে 3খানা বেত ভেঙে যায়। আবার জিজ্ঞাসা করে শান্তি ও চঞ্চল কোথায়। রানী একই উত্তর। ক্ষিপ্ত হয়ে রানীকে তারা সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেয় এবং 2 কমান্ডার এবার একই সাথে চাবুক দিয়ে পেটাতে শুরু করে। মারার সময় অসহ্য যন্ত্রণায় রানী বলেছিল, আমাকে এভাবে না মেরে গুলি করে মেরে ফেলুন। জবাবে একজন বলে, সরকারের একটা গুলির দাম আছে, তোকে 7 দিন ধরে পিটিয়ে মেরে ফেলবো। এখন পর্যন্ত মারের দেখছোসটা কি? অল্পক্ষণ পরেই রানী অচেতন হয়ে পড়ে, কিন্তু তাদের চাবুক চালানো বন্ধ হয়নি। যখন জ্ঞান ফেরে রানী দেখে সে মেঝেতে পড়ে আছে। পানি চাইলে তারা তাকে পানি দেয় নাই। 8 ফেব্রুয়ারির প্রথমে আমাকে ও পরে রানীকে দোতলায় নেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন ডেমুডার আওয়ামী লীগ সেক্রেটারি ফজলুল মিয়া ও ভেদরগঞ্জের সেক্রেটারি হোসেন খাঁ। তারা চেয়ারে বসে আছে। আমাকে বলল, তোমার স্বামী ও ছেলেকে ধরিয়ে দাও। অস্ত্র কোথায় আছে বলে দাও। তারা ডাকাত, অস্ত্র দিয়ে ডাকাতি করে। আমি বললাম, তারা ডাকাত নয়, তারা সৎ দেশপ্রেমিক। আমার স্বামী রাজনীতি করেন, এ কথা কে না জানে। দেশের সাধারণ লোকের অতি প্রিয় ও শ্রদ্ধেয় তিনি। রানীকে তারা একই প্রশ্ন করে। রানী কিছুই জানে না বলায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। ডেমুডা ক্যাম্পের কমান্ডার করম আলী ও ভেদরগঞ্জ ক্যাম্পের কমান্ডার ফজলুর রহমান আমাদের অশ্লীল গালাগাল দিতে শুরু করে এবং আমাকে ও রানীকে একসঙ্গে ঝুলিয়ে দিয়ে রানীর বস্ত্র খুলে নেয়। তারপর আমাদের দুজনকে দুদিক থেকে চাবুক মারতে থাকে। জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হলে দেখি দুজনেই মেঝেতে পড়ে আছি। রানীর সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। আমার গায়ে কাপড় থাকায় অপেক্ষাকৃত কম আহত হয়েছি। তবুও এই রুগ্ন বৃদ্ধ দেহে এই আঘাতই মর্মান্তিক। সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত, তৃষ্ণায় বুক শুকিয়ে যাচ্ছে। নড়বার ক্ষমতা পর্যন্ত নেই। ওরা আমাদের দিকে তাকিয়ে নারকীয় হাসি হাসছে। এদের হুকুমে 2 জন সিপাই আমাদেরকে টেনে তুলল। আমি অতি কষ্টে দাঁড়াতে পারলাম, রানী পারল না। 2 জন রক্ষী তার 2 বগলের নিচে হাত দিয়ে তাকে টেনে তুলল, তার গায়ে কাপড় জড়িয়ে দিল, তারপর টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে এলো। কমান্ডার পেছন থেকে নির্দেশ দেয়, ওকে ভালো করে হাঁটা, নয়তো মরে যাবে। সকালে কমান্ডার কয়জন রক্ষীসহ রানীকে নিয়ে গ্রামের দিকে রওনা হলো। বলল, বাঁচবি তো না, চল তোর মাকে দেখিয়ে আনি। রানীর সর্বাঙ্গ ফুলে কালো হয়ে গিয়েছে। পা ফেলবার ক্ষমতা নেই।
সেই অবস্থায় তাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে 2 মাইল পথ টেনে নিয়ে যাওয়া হলো। রানীর মা রানীকে দেখেই অজ্ঞান হয়ে যায়। কমান্ডার রানীকে তার মার মাথায় পানি দিতে বলে। রানীর মার জ্ঞান এলে রানীর চেহারা এমন কেন জিজ্ঞাসা করায় কমান্ডার বলে পুকুর ঘাটে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। রানীকে ছেড়ে দেবার অনুরোধ জানালে কমান্ডার বলে খাসি খাওয়ালে ফিরিয়ে দিয়ে যাব। এরপর আবার 2 মাইল রাস্তা হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তাকে ক্যাম্পে ফিরিয়ে আনা হলো। এরপর ওই দিন ছিল 9 ফেব্রুয়ারি 1974। হনুফাকেও তারা ধরে নিয়ে এলো ওই দিন। করিম নামের আরও একটি কৃষক যুবককেও ওরা ধরে এনেছে দেখলাম রামভদ্রপুর থেকে। তাকে এত মারা হয়েছে যে তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। নড়িয়া থানার পণ্ডিতসার থেকেও একজন স্কুল শিক্ষক ও 2 জন যুবককে এনেছে দেখলাম। বিপ্লব নামের একটি ছেলে নাকি মারের চোটে পথেই মারা গিয়েছে। রক্ষী বাহিনীর সিপাহীরা বলাবলি করছিল। একজন জল্লাদ গর্জন করে বলছিল, দেখো এখনো হাতে রক্ত লেগে আছে। শুনেছি মতি নামের আরও একজন যুবককে তারা পিটিয়ে মেরেছে। আর আমাদের ধরে আনার 2 দিন আগে কৃষি ব্যাংকের পিয়ন আলতাফকে পিটাবার পর হাত পা বেঁধে দোতলার ছাদ থেকে ফেলে মেরে ফেলেছে। 9 তারিখ দুপুরের অল্প পরে তারা হনুফা, রানী ও আমাকে নিয়ে গেল পুকুরের ধারে। সেখানে আমাদের এক দফা বেত দিয়ে পিটিয়ে চুবানোর জন্য পানিতে নামালো। প্রথমে ওরা আমাদের সাঁতরাতে বাধ্য করলো। আমরা ক্লান্ত হয়ে কিনারায় উঠতে চেষ্টা করি। ওরা আমাদের বাঁশ দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। পরিশ্রান্ত হয়ে যখন আমরা আর সাঁতরাতে পারছিলাম না তখন পানি থেকে তুলে আবার বেত মারতে থাকে। শেষের দিকে আমরা যখন আর সাঁতরাতে পারছিলাম না তখন আমাদের পানিতে ডুবিয়ে দেহের ওপর দুপা দিয়ে দাঁড়িয়ে থাকতো। এভাবে আমাদের 3 দফা পেটানো ও চুবানো হয়। কিছুক্ষণ আগেই করিম মারের চোটে মরে গিয়েছে। আমাদের সঙ্গে আরেকটি অল্প বয়সী যুবককে চুবিয়ে অচেতন করে ফেলেছিল। তাকে ঘাটলার উপর ফেলে রাখে। আমার আঁচল দিয়ে গা মোছানোর সময় হঠাৎ ছেলেটি চোখ খুলে তাকায়। আমি চোখের জল রাখতে পারলাম না। রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়। পরে শুনেছি ছেলেটাকে নাকি মেরে ফেলেছে। সন্ধ্যার অল্প আগে আমাদের পানি থেকে তুলে ভেজা কাপড়ে থাকতে বাধ্য করলো। দারুণ শীতে আমরা কাঁপছি। প্রচণ্ড জ্বর এসে গেছে সকলের। এমন করেই রাতভর ছালার চটের ওপর পড়ে থাকলাম। পরদিন রাতে রানীকে আবার নিয়ে যাওয়া হলো দোতলায়। সেখানে আবার তাকে ঝুলিয়ে বেত মারল। 11 তারিখে আবার রানীর ওপর চলল একই অত্যাচার। রানী জ্ঞান হারালো। রক্ষী সিপাহীদের বলাবলি করতে শুনলাম রানী মরে গিয়েছে। রানীর কাছে শুনলাম তার যখন জ্ঞান হলো তখন সে দেখে তার পাশে ডাক্তার বসা। রানী জিজ্ঞাসা করে, আপনি কে? আমি কোথায়? ডাক্তার জবাব দেয়, আমি ডাক্তার, তুমি কথা বলো না। কিছুক্ষণ পর ডাক্তার চলে গেলে রানীকে তারা ধরাধরি করে নিচে আমাদের কাছে নিয়ে এলো। একজন সিপাহী রানী ও হনুফাকে বলল, তোরা তো মরেই যাবি, তার আগে আমরা প্রতি রাতে 5 জন করে তোদের ভোগ করব। তারা অবশ্য ভোগ শব্দটি বলে নাই, বলেছিল অতি অশ্লীল কথা। একদিন রাতে 2 জন রক্ষী সিপাহী ঘরে ঢুকে আলো নিভিয়ে দেয়। রানী ও হনুফার মুখ চেপে ধরে। ধস্তাধস্তি করে তারা ছুটে গিয়ে চিৎকার করে। চিৎকার শুনে ক্যাম্পের অন্য রক্ষীরা ছুটে আসে। কমান্ডোরাও আসে। ওরা তাকে সব বললে সে বলে, খবরদার এই কথা প্রকাশ করবি না, তাহলে মেরে ফেলব। রক্ষী সিপাহীদের কারো কারো মাঝে মানবতা বোধের লক্ষণ পাচ্ছিলাম। তাদের একজন সিপাহীকে জিজ্ঞাসা করলাম, তুমি কি পর্যন্ত পড়াশোনা করেছ? প্রশ্ন শুনে সে চমকে উঠল। বলল, বাংলাদেশে লেখাপড়া দিয়ে কি করব? আমরা জল্লাদ, জল্লাদের আবার পড়ালেখার দরকার কি? এই বলে সে দেয় ছুট। মনে হয় যেন চাবুক খেয়ে একটি ছাগল ছুটে পালালো। রক্ষী সিপাহীদের কানাঘোষায় শুনেছিলাম আমাকে আর হনুফাকে অন্যত্র কোথাও পাঠিয়ে দেবে আর রানী ও অন্যান্য পুরুষ বন্দীকে মেরে ফেলা হবে। 12ই ফেব্রুয়ারি আমাকে ও হনুফাকে নিয়ে রক্ষীরা রওনা দিল। আমরা রানীকে ফেলে যেতে আপত্তি জানালাম। রানীও আমাদের সাথে যেতে খুব কান্নাকাটি করছিল। কমান্ডারের কাছে অনুনয় বিনয় করছিল। কমান্ডার তার সহকর্মীদের সাথে কি যেন আলাপ করে সেদিন আমাদের পাঠানো স্থগিত রাখল। 12 তারিখ রাতে ওরা আবার রানীকে ঝুলিয়ে হান্টার দিয়ে পেটায়। 13 তারিখে তারা রানীকে মারে না, কিন্তু নির্যাতনের নতুন কৌশল নেয়। দম বন্ধ করে রাখে, জোর করে চেপে রাখে নাক মুখ চোখ। এমনই করে জ্ঞান হারালে ওরা তাকে ছেড়ে দেয়। 19 ফেব্রুয়ারির গভীর রাতে ওরা আমাদের 3 জনকেই নিয়ে রওনা দিল প্রায় 4 মাইল দূরে ড্যামোডা রক্ষী বাহিনী ক্যাম্পের দিকে। কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দ ও হরিপদ থেকে গেল।
রক্ষীরা বলাবলি করছিল তাদের মেরে ফেলা হবে। আমরা কিছু দূর এলে ক্যাম্পের দিক থেকে 4 বার গুলির আওয়াজ পেলাম। ভাবলাম ওদের বুঝি মেরে ফেললো। মনটা খুবই খারাপ হয়ে গেল। আমাদের শরীরের অবস্থা এমন ছিল যে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, তবুও আমরা বাধ্য হচ্ছিলাম হাঁটতে। বোধহয় আমাদের অন্যত্র পাঠিয়ে দিচ্ছে, বোধহয় বেঁচে যাব, এই চিন্তাই আমাদের হাঁটতে শক্তি যোগাচ্ছিল। অনেক রাতে ড্যামুডা রক্ষী বাহিনীর ক্যাম্পে পৌঁছালাম। সেখানে কিছুক্ষণ রেখে স্পিড বোট করে আমাদের নিয়ে যাওয়া হলো। সমস্ত ক্ষণ আমাদের কম্বল চাপা দিয়ে মোর্তার মতো ঢেকে রাখা হলো। বেদনায় জর্জরিত ক্ষত বিক্ষত শরীর, তার উপর কম্বল চাপা থাকায় শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম, যেন জ্যান্ত কবর। সমস্ত দিন আমাদের ওভাবেই রাখলো, খেতে দিল না। শেষ রাতে আবার কম্বল চাপা দিয়ে জিপে করে ঢাকার দিকে রওনা দিল। আবার সেই সুদীর্ঘ পথ, জ্যান্ত কবরের যন্ত্রণা। ঢাকায় আমাদের প্রথমে রক্ষী বাহিনীর ডাইরেক্টরদের কাছে নিয়ে গেল। সে আমাদের খুব ধমকালো। সেখান থেকে নিয়ে গেল তেজগাঁ থানায়, তারপর লালবাগ থানায়। রাতে সেখানে থাকলাম, পরদিন পাঠালো সেন্ট্রাল জেলে। সেখানে 5 দিন রাখার পর আমাদের নিয়ে এলো তেজগাঁ গোয়েন্দা বিভাগের অফিসে। জেলে আমাদের 3য় শ্রেণীর কয়েদিদের মতো রাখা হতো। দিনরাত সেলে বন্দি, একই আহার্য দেয়া হতো। সেখানে রাজনৈতিক অভিযোগে আরও বন্দিনী আছেন। তার মধ্যে 17ই মার্চের গ্রেফতারকৃত জাসদ নেত্রী মমতাজ বেগম আছেন। অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত পারভিন, আরও একজন আছেন নাম রুমা। সবাইকেই 3য় শ্রেণীর কয়েদি করে রাখা হয়েছে। সাধারণ কয়েদিদের মতো খাটানো হচ্ছে। এর ওপর জমাদারনি, মেয়ে সিপাহী জমাদার তাদের নিজেদের জামাকাপড় সেলাই, কাঁথা সেলাই, কাপড় চোপড় ধোয়ানো সবকিছুই মেয়ে কয়েদিদের দিয়ে করিয়ে নিচ্ছে। রাজনৈতিক বন্দীরাও রেহাই পাচ্ছে না। এমনই হাজার হাজার করুণ কাহিনীর সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশে, যার সবগুলো গুমরে মরেছে নির্বিচারে, প্রকাশিত হতে পারেনি। রক্ষী বাহিনীর বর্বরতার আরও একটি চিত্র তুলে ধরা যাক। ঘটনাটি ঘটেছিল পাবনার বাজিতপুরের করটিয়া গ্রামে কৃষক আব্দুল আলীর ছেলে রশিদকে খুন করার কাহিনী। আব্দুল আলীর সাক্ষাৎকারটা ছিল নিম্নরূপ: আমার সামনে ছেলেকে গুলি করে হত্যা করলো, আমার হাতে কুঠার দিয়ে বলল মাথা কেটে দে, ফুটবল খেলবো। আমি কি তা পারি? আমি যে বাপ। কিন্তু অকথ্য নির্যাতন কতক্ষণ আর সহ্য করা যায়? অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের হাতে ছেলের মাথা কেটে দিয়েছি। রশিদ নাকি রাজনীতি করত, আমি জানতাম না। একদিন মাতু আর শাহজাহান এসে ধরে নিয়ে গেল। আওয়ামী লীগ অফিসে সারা রাত ওকে ধরে বেদম মারলো। সকালে বলল 1000 টাকা দিলে ছেড়ে দেবে। রশিদ স্বীকার করে এলো 1000 টাকা দেবার। আমার কাছে টাকা চাইল, কিন্তু আমি দিন আনি দিন খাই, মজুর মানুষ। হঠাৎ 3 দিনের মধ্যে 1000 টাকা কোত্থেকে দেব? বললাম তুই বরং পালিয়ে সিলেট চলে যা। রশিদ সিলেট চলে গেল, কিন্তু 10-12 দিন পর ফিরে এসে বলল, বাবা, মন মানে না তোমাদের ফেলে থাকতে। সিলেট থেকে ফেরার পরই কঠিন অসুখে পড়ল, টাইফয়েড। অসুখ সারার পর একদিন তার মাকে বলল, মা, আজ ভাত খাবো। তার মা শৈল মাছ দিয়া তরকারি রানল। এমন সময় আওয়ামী লীগের পাণ্ডারা রক্ষী বাহিনী সহ বাড়ি ঘেরাও করল। অসুস্থ মানুষ কোনো রকমের বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে দৌড় দিল। বাবা আমার জানতো না সেখানেও খাপটি মেরে বসে আছে আজরাইল। পাষণ্ডরা দৌড়ে এসে ধরল তাকে। রশিদ সিরাজের পা ধরে বলল, সিরাজ ভাই, বিমারি মানুষ, আমায় ছাইরা দেন। ছাড়ল না। তারপর বাপ বেটা দুজনকেই বেঁধে মার শুরু করলো। কত হাতে পায়ে ধরলাম। এরপর মাতো গুলি করল রশিদকে। ঢলে পড়ল রশিদ। আমি নির্বাক তাকিয়ে রইলাম। মরার পর একজন বলল, চল ওর কল্লাটা নিয়ে যাই, ফুটবল খেলবো। মাতু বলল, হ্যাঁ, তাই নেব, তবে ওর কল্লাটা আমরা কাটবো না, তার বাবা কেটে দেবে। বলেই আমার হাতে কুঠার দিয়ে বলল কেটে দিতে। আমার মুখে রা নেই। বলে কি পাষণ্ডগুলো! চুপ করে আছি দেখে বেদম পেটাতে শুরু করলো। বুড়ো মানুষ, কতক্ষণ আর সহ্য হয়? সিরাজ এসে বুকে বন্দুক ঠেকিয়ে বলল, এক্ষুনি কাট, নইলে তোকেও গুলি করব। ইতিমধ্যে 1.5 ঘন্টার মতো পার হয়ে গেছে। বুঝতে পারলাম না কাটলে ওরা সত্যি আমাকে মেরে ফেলবে কিনা। শেষে কুঠার দিয়ে কেটে দিলাম মাথা। নিয়ে উল্লাসে চলে গেল তারা। আল্লাহ কি সহ্য করব?
৭৫ সালের ৫ই ফেব্রুয়ারি আব্দুল মালেক উকিলের স্পিকারিত্বে বিশেষ ক্ষমতা আইন পাশ হয়, যার অন্তর্ভুক্ত ছিল নির্যাতনমূলক আটক আইন আর প্রেস সেন্সরশিপের ব্যবস্থা, সংগঠন গঠনের উপরে বিধিনিষেধ আরোপ ও নিষিদ্ধ করার ক্ষমতা। বিরোধী সদস্যরা একে আরও একটি কালা কানুন বলে অভিহিত করে ওয়াকআউট করে। এই সম্পর্কে জনাব আতাউর রহমান খান বলেন, জনসাধারণের জন্য এই দিনটি একটি কালো দিন এবং বিলটি কৃষ্ণতার বিল। এটি সাংবাদিকদের দমনের একটি নিকৃষ্ট ব্যবস্থা। তিনি বলেন, জনসাধারণ আওয়ামী লীগ ও অন্যান্য সদস্যগণকে কালো আইন প্রণয়নের জন্য ভোট দেয়নি। যদি তাই হয়, দেশে আবার নির্বাচন দিন। তিনি বলেন, পাক আমলে এই আইনে নাশকতামূলক কাজের অভিযোগে শেখ মুজিব তাজউদ্দিন গ্রেফতার করা হয়েছিল, কিন্তু এতে কোনো ফল হয়নি। আওয়ামী লীগের মুজিব সরকার একের পর এক কালা কানুন জারি করে যাচ্ছে, কিন্তু এতেও কোনো ফল হবে না। ইতিমধ্যে দ্রব্যমূল্য ধাপে ধাপে বাড়তে থাকে প্রতিদিন। বাজার থেকে নতুন নতুন পণ্য উধাও হতে থাকে। এ সময় 4 আনা সেরের লবণের দাম বেড়ে হয় 60 টাকা, 5 টাকা সেরের শুকনো মরিচ 6 টাকা হয় 8 টাকা। শীঘ্রই দেশে অধিক মূল্যের আরও লবণ পাওয়া যাবে না। এই মর্মে সাক্ষাৎকার দেয়া ঢাকা বণিক সমিতির সভাপতি খন্দকার আব্দুস সাত্তারকে পুলিশ 27শে জুলাই গ্রেফতার করে। লবণের এই কেলেঙ্কারির খবর ছাপানোর জন্য দৈনিক পূর্বদেশ বাকশাল গঠনের পর সরকার বন্ধ করে দেয়। পত্রিকার 2 জন সাংবাদিক চাকুরি হারান। সভ্য দুনিয়ায় আওয়ামী লীগের এই কেলেঙ্কারির কোনো নজির নেই। 17ই মার্চ 74 পল্টনে জাসদ এক জনসভার ডাক দেয়। জনসভার পর জাসদ সরকারি নির্যাতনের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলীর বাসভবন ঘেরাও করতে যায়। সেখানে পুলিশের গুলিতে সরকারি হিসাবে নিহত হয় 6 জন, আহত হয় শতাধিক। জাসদ দাবি করে, ওই গুলিবর্ষণের ফলে তাদের 50 জন কর্মী নিহত হয়েছে। সেখান থেকে আসম আব্দুর রব সহ জাসদের প্রায় সব নেতারাই আহত অবস্থায় গ্রেফতার হন। জাসদের এই মিছিলের ওপর রক্ষী বাহিনীর বর্বরতার সচিত্র প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইত্তেফাক। সেই দিনই সরকার জাসদের মুখপাত্র দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক, দেশের বিশিষ্ট কবি আল মাহমুদ সহ বেশ কয়েকজন সাংবাদিককে নিরাপত্তা আইনে গ্রেফতার করে। ফলে পরদিন গণকণ্ঠ প্রকাশিত হতে পারেনি। মুজাফফর ন্যাব জাসদের এই মিছিলকে হঠকারী ও উস্কানিমূলক বলে অভিহিত করে, এর নিন্দা করে। সিপিবি বলে, জাসদ অরাজকতা সৃষ্টির চেষ্টায় মেতেছে। মনি সিং জনগণের কাছে এই প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান। ইতিমধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের ফলে 1974 সালের 4 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে 7 জন ছাত্র নিহত হয়। এভাবেই প্রকাশ্য দিবালোকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার ঘটনার সূত্রপাত ঘটিয়েছিল অন্য কেউ নয়, আওয়ামী লীগেরই ছাত্র সংগঠন। রক্তের সেই হোলি খেলার তীব্রতার ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে সময়ের সাথে। এ সময়ে 31শে মার্চ 1974 জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি নামের একটি সংস্থা গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডক্টর আহমদ শরীফ। কমিটির সভাপতি নির্বাচিত হন কবি সিকান্দার আবু জাফর। এছাড়া মির্জা গোলাম হাফিজকে আইন পর্যালোচনা সাব কমিটি, ডক্টর আহমদ শরীফকে প্রকাশনা সাব কমিটি, বিনোদ দাশগুপ্তকে তথ্য অনুসন্ধান সাব সম্পাদক ও সৈয়দ জাফরকে সহ সম্পাদক নির্বাচিত করে 33 সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির ওই সভায় জনগণের মৌলিক অধিকার ও তৎকালীন পরিস্থিতির সম্পর্কে কয়েকটি বিশেষ প্রস্তাবও গৃহীত হয়। মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল: 1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণতন্ত্র রাষ্ট্রের একটি নিয়ামক নীতি হিসেবে সংযোজিত হয়েছে। 31, 32 এবং 33 নং ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে শাসনতন্ত্র মোতাবেক জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করা হবে এবং প্রত্যেক নাগরিকই নিজেকে গ্রেফতার ও আটকের হাত থেকে রক্ষা পাবার জন্য আইনের সাহায্য প্রার্থনা করার অধিকার ভোগ করবে। 2. কিন্তু এরূপ সুস্পষ্ট নিশ্চয়তা সত্ত্বেও উপরোক্ত শাসনতান্ত্রিক ওয়াদা এবং নাগরিক অধিকার খেলাপ করা হচ্ছে বলে পত্রপত্রিকায় নিয়মিত খবর পাওয়া যায়। এসব খবরে জানা যায় যে কোনো আদালতে হাজির না করেই অসংখ্য লোককে গ্রেফতার করে আটক রেখে নির্যাতন করা হচ্ছে এবং যেসব সংস্থার নাগরিকদের অধিকার রক্ষার কাজে নিয়োজিত থাকার কথা, তাদের হাতেই অনেক লোক শারীরিকভাবে গুম হতে যাচ্ছে। 3. কাজেই যেসব দায়িত্বশীল নাগরিক আইনের শাসনের বিশ্বাসী, তাদের মতামত সংগঠিত করা দরকার
এবং এই কাজের মাধ্যমে গণতন্ত্র ও শান্তিকামী ব্যাপক জনগণের মৌলিক অধিকার হরণের প্রকৃত ঘটনা সম্পর্কে অভিহিত করে জনমত সংগঠিত করা প্রয়োজন, যাতে শাসনতন্ত্রে প্রদত্ত আইনের শাসনের নিশ্চয়তাকে নগ্নভাবে উপেক্ষা করে যে ব্যক্তি নিপীড়নের কাজ চলছে তা প্রতিরোধ করা যায়। 4. এর সঙ্গে সঙ্গে আরও একটি দায়িত্ব পালন করতে হবে। অনেক ক্ষেত্রে আটক ব্যক্তিগণকে বিনা বিচারেই ধরে রাখা এবং অনেককেই আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই সাজা দেয়া হচ্ছে। সুতরাং এই ধরনের আটক ব্যক্তিদের আইনের সাহায্য দেয়া প্রয়োজন। 5. আইনের এই সাহায্য দেওয়ার জন্য উপযুক্ত সংগঠন ও ব্যবস্থা গড়ে তুলতে হবে। 6. তহবিল ছাড়া সংগঠনের প্রয়োজনীয় কাজ যথাযথভাবে চালানো সম্ভব নয়, কাজেই সুষ্ঠুভাবে এই কাজ চালানোর জন্য একটি তহবিল সৃষ্টি করা প্রয়োজন। 7. এই কমিটির কাজ শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকতে পারে না। কমিটিকে একটি কার্যকর সংগঠন পরিণত করার জন্য এবং সারা দেশে জনগণ যাতে আইনের সাহায্য পেতে পারে তার জন্য জেলা পর্যায়ে এমনকি তার নিম্ন পর্যায়েও এই কমিটি গড়ে তুলতে হবে, যাতে করে নিম্ন আদালতেও জনগণ আইনের সাহায্য লাভ করতে পারে। 8. এই সংগঠন পৃথিবীর অন্যান্য দেশের নাগরিক অধিকার রক্ষামূলক সমিতিগুলোর সঙ্গেও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক বজায় রাখবে। ওই সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবলী নিম্নরূপ ছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত সংবাদে জানা যাচ্ছে যে বাংলাদেশের সংবিধানে 31, 32 এবং 33 নং ধারায় ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে যে সমস্ত অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে সেগুলো নানান সরকারি বাহিনী ও প্রশাসন যন্ত্রের দ্বারা খর্ব বা হরণ করা হচ্ছে। শুধু তাই নয়, নতুন নতুন আইন প্রণয়নের মাধ্যমে সংবিধানে প্রদত্ত অনেক অধিকারকে ইতিমধ্যেই কাগুজে অধিকারে পরিণত করা হয়েছে। এই সভা সংবিধানে প্রদত্ত অধিকারসমূহের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এই সমস্ত আইন প্রত্যাহার করে নেয়া এবং বিভিন্ন সরকারি বাহিনী ও প্রশাসন যন্ত্র কর্তৃক ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রভৃতি মৌলিক অধিকারসমূহের উপর হস্তক্ষেপ ও হামলা বন্ধ করার জন্য সাধারণভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছে। বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে কোনো কারণ না দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা, যে কোনো সংবাদপত্রকে যে কোনো সময় বন্ধ করে দেয়া এবং ব্যক্তির মৌলিক অধিকার সমূহের ওপর যে কোনো প্রকার হামলার তীব্র নিন্দা করা হচ্ছে। সভা বিশেষ ক্ষমতা আইনকে সম্পূর্ণ গণতান্ত্রিক এবং বর্তমান সংবিধানের বিরোধী বলে মনে করছে এবং তা বাতিল করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। রক্ষী বাহিনী আইনের মাধ্যমে যে সমস্ত ক্ষমতা রক্ষী বাহিনীর হাতে অর্পণ করা হয়েছে সেই ক্ষমতাগুলি এতকাল পুলিশের হাতেই একান্তভাবে ন্যস্ত ছিল। যে ক্ষমতা পুলিশের হাতে এতকাল ন্যস্ত ছিল এবং এখনও ন্যস্ত আছে, সে একই ক্ষমতা আবার একটি নতুন বাহিনীর হাতে আইনের মাধ্যমে নতুন করে অর্পণ করার উদ্দেশ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের প্রচেষ্টা নয়, বরং নানা ক্ষেত্রে যারা সরকারি নীতির সমালোচনা ও বিরোধিতা করবে তাদের ব্যক্তিগত অধিকার হরণ এবং তাদের উপর রাজনৈতিক নির্যাতন পরিচালনা করাই হলো এর প্রধান লক্ষ্য। বাংলাদেশের বিভিন্ন এলাকায় রক্ষী বাহিনীর কার্যকলাপ সম্পর্কে সংবাদপত্রে বহু বিবরণ ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে। কমিটি রক্ষী বাহিনীর এই নির্যাতনমূলক কার্যকলাপের তীব্র নিন্দা করেছে এবং রক্ষী বাহিনী আইন বাতিলের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। সভা বর্তমান সরকার কর্তৃক বাংলাদেশের বিভিন্ন এলাকায় অসংখ্য ব্যক্তিকে বিনা বিচারে এবং কোনো কারণ না দেখিয়ে এই দেশের নাগরিককে জেলে আটক রাখার নীতি ও কার্যকলাপের তীব্র নিন্দা ও বিরোধিতা করেছে এবং বিনা বিচারে আটক সকল বন্দীদের আশু মুক্তির দাবি জানাচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বলে স্বীকৃত হয়েছে। সংবাদপত্রে স্বাধীন মতামত প্রকাশের অধিকার স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত। বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার বিভিন্ন বিরোধী মতাবলম্বী সংবাদপত্রের ওপর নিয়মিত হামলা করে সংবাদপত্র সম্পাদক ও কর্মীদের ওপর রাজনৈতিক নির্যাতন চালাচ্ছে এবং এই ব্যাপারে প্রচলিত সংবিধানে প্রদত্ত অধিকারসমূহ নিজেরাই খর্ব ও হরণ করছে। দৈনিক গণকণ্ঠের ওপর সাম্প্রতিক হামলা ও এই ক্ষেত্রে উল্লেখযোগ্য। এই সভা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠার এবং মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির কার্যকারী সংসদের সদস্য গণকণ্ঠ সম্পাদক জনাব আল মাহমুদ সহ অন্যান্য আটক বা গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত সংবাদপত্র কর্মীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে জারিকৃত পরোয়ানা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। পরবর্তীতে মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি সরকারের বিরুদ্ধে বহু হামলা পরিচালনা করে। এসবের মধ্যে জাসদ নেতা শাহজাহান সিরাজের মামলাও ছিল।
বহু ক্ষেত্রে কমিটি সাফল্য লাভ করে। দেশে মানবিক ও মৌলিক অধিকার যখন পর্যদস্তু, বর্বর রক্ষী বাহিনীর মধ্যযুগীয় অত্যাচারে যখন কমিউনিস্ট পার্টির অকৃত্রিম দোসর মুজাফফর ন্যাপো প্রতিবাদ জানাচ্ছে বিবৃতি দিয়ে, তখন একটি রাজনৈতিক দলের পক্ষে এই নির্যাতনে মদত দানের উদ্দেশ্যে গৃহীত এই প্রস্তাব যে কতটা ঘৃণ্য তা বলার অপেক্ষায় রাখে না। এদিকে সরকারের নির্দেশে সেনাবাহিনী সারা দেশে ব্যাপক অস্ত্র তল্লাশি ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা শুরু করে এবং বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করতে থাকে। এই প্রেক্ষিতে মে মাসে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন বসে। এই মাসেই সেনাবাহিনীর অভিযানের ফলে কুমিল্লায় আওয়ামী লীগ সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মজুত করা প্রচুর পরিমাণে রিলিফের সামগ্রী ও গুঁড়া দুধ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও জনমতের চাপে মমতাজ বেগমকে সাময়িকভাবে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। পরে অবশ্য আবার তার বিষয়টি পুনর্বিবেচনার জন্য আওয়ামী লীগের 2 সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির কার্যকলাপ সম্পর্কে পরে বিশেষ কিছু জানা যায়নি, তবে বাকশালে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় এটা পরিষ্কার হয়ে যায় যে তার বাড়িতে বেআইনি অস্ত্রশস্ত্র আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের জ্ঞাতসারেই মজুত করা হয়েছিল। সেনাবাহিনীর অভিযানে যখন ক্রমান্বয়ে আওয়ামী লীগের হোমরা-চোমরা নেতৃবৃন্দের স্বরূপ জনসম্মুখে প্রকাশিত হয়ে পড়েছিল, ঠিক তখনই 14 মে মাওলানা ভাসানী সরকারের দুরভিসন্ধি প্রকাশ করে বলেন, যৌথ বাহিনীর অভিযান বন্ধ করার ষড়যন্ত্র চলছে। এই কয়েকদিন পর আওয়ামী লীগ সরকার সত্যি যৌথ অভিযান বন্ধ করে দেয়। এতে জনগণ ভীষণভাবে হতাশ হয়ে পড়ে। ইতিমধ্যে দেশের দ্রব্যমূল্য পরিস্থিতির অস্বাভাবিক অবনতি ঘটে। আওয়ামী লীগের ছত্রছায়ায় টাউট, মজুদ্দার, মুনাফাখোর ও অস্ত্রধারীরা তাদের কুকর্ম অবাধে চালিয়ে যেতে থাকে। এ দেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম হয়। 29 জুন মাওলানা ভাসানী জনসভার চেষ্টা করলে তাকে গৃহবন্দী করে অসন্তোষে আটক করে রাখা হয়। একই সাথে অলি আহমদ ও মশিউর রহমান সহ অনেক রাজনৈতিক নেতাকর্মীকেও সেদিন গ্রেফতার করা হয়। তখন সংসদে বাজেট অধিবেশন চলছিল। ওই বাজেটে পোস্টকার্ড, চা, চিনি, সিমেন্ট, ঢেউটিন, রং, রেডিও, টিভির দাম বৃদ্ধি করা হয় এবং রেলের ভাড়া বাড়ানো হয়। সংসদে এই অধিবেশনেই 2 জুলাই 74 আতাউর রহমান খান অভিযোগ করেন, দেশে সংসদীয় গণতন্ত্রের পথ সংকুচিত। তিনি আরও বলেন, ভোটের পর এমপিরা আঙ্গুল ফুলে কলাগাছ নয়, বটগাছ হয়েছে। তিনি প্রশ্ন করেন, 3000 কোটি টাকার বিদেশি সাহায্য গেল কোথায়? সরকারি হিসাব মতে যুদ্ধে নাকি দেশের 1000 কোটি টাকার ক্ষতি হয়েছিল। এখানেই শেষ হলো 11তম পর্ব। প্রিয় শ্রোতা, পর্বটি যদি শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী পর্ব পাবার জন্য আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।